নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের ডুরান্ড কাপের অভিযান দুর্দান্তভাবে শুরু করেছে। ব্যাক টু ব্যাক ম্যাচে জিতেছে। জেতার থেকেও সবথেকে ভালো বিষয় হচ্ছে ক্লিন শিট রাখতে পেরে পরবর্তী রাউন্ডে কিন্তু ইস্ট বেঙ্গলই একমাত্র দল যারা কিন্তু পরবর্তী কোয়ার্টার ফাইনাল রাউন্ডে পৌঁছে গেছে। তো তাদের পরবর্তী ম্যাচ কিন্তু রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। তো সেই ম্যাচে কিন্তু বেশ কিছু চেঞ্জেস রয়েছে। কোথায়, কখন, কিভাবে ম্যাচ দেখা যাবে সেগুলো তোমাদের জানাবো, টিকিটের আপডেট জানাবো, ইস্ট বেঙ্গলের এই ম্যাচে কি পরিকল্পনা হবে, কেমন প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্স, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ডুরান্ড কাপের পয়েন্ট টেবিলের দিকে তাকাই, তো ইস্ট বেঙ্গল এবং নামধারী তারা কিন্তু এখনও পর্যন্ত টিকে রয়েছে ডুরান্ড কাপে। ইস্ট বেঙ্গল তো অবশ্যই কোয়ালিফাই করে গেছে পরবর্তী রাউন্ডে। নামধারী তারা সেকেন্ড বেস্ট দল হিসাবে কোয়ালিফাই করার একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে, খুব অল্প সম্ভাবনা। কারণ ডায়মন্ড হারবার বা মোহনবাগান, এই যে দুটো দলের মধ্যে দুটো দলই পরবর্তী রাউন্ডে যাবে, সে যে জিতুক বা যে হারুক। তো সেক্ষেত্রে একটা নামধারীরও সম্ভাবনা রয়েছে, কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স বা সাউথ ইউনাইটেড তারা এলিমিনেট হয়ে গেছে। ইন্ডিয়ান এয়ারফোর্স এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে নামধারী এবং সাউথ ইউনাইটেডের সঙ্গে। তো সাউথ ইউনাইটেডের সঙ্গে তারা 3-3 গোলে ড্র করেছিল এবং নামধারীর সঙ্গে কিন্তু তারা 4-2 গোলে হেরে গিয়েছিল। তো ওভারঅল দেখতে গেলে অন্তত ইন্ডিয়ান এয়ারফোর্স গোল কিছু করেছে। টোটাল কিন্তু তারা 5টা গোল করেছে, 6টা গোল মানে তাদের আবার 7টা গোল হজমও করতে হয়েছে। তো ঠিক আছে, তারা গোল করতে পারে এটুকু বোঝা যাচ্ছে। আর ডিফেন্স, দুটো ম্যাচে 7টা গোল হজম করা মানে অতীব খারাপ ডিফেন্স তাদের। তো সেই জায়গায় কিন্তু কঠিন চ্যালেঞ্জ হবে ইন্ডিয়ান এয়ারফোর্সের জন্য, যে অন্তত তারা চাইবে যে শেষ ম্যাচে ভালো কিছু করতে। এবার ইস্টবেঙ্গল অন পেপার তো যথেষ্ট ভালো দল, কিন্তু অন ফিল্ডও ইস্টবেঙ্গল দুটো ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে ওয়াইবিকে স্টেডিয়ামে। কিন্তু এই ম্যাচটা যেটা হবে সেটা হচ্ছে 10ই আগস্ট খেলা রয়েছে, সন্ধ্যা 7টা থেকে খেলা, সেটা হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। তো মাঠ কিন্তু পরিবর্তন হচ্ছে। ওয়াইবিকে দুটো ম্যাচেই ইস্টবেঙ্গল ব্যাক টু ব্যাক ম্যাচ জয় করেছে। কিশোর ভারতীতে খেলা আরও সহজ হয় তুলনামূলক, এই কারণে যে কিশোর ভারতীর মাঠটা কিন্তু ওয়াইবিকের তুলনায় অনেকটাই ছোট। তো সেই জায়গায় ইস্টবেঙ্গলের যে দল রয়েছে ছোটো মাঠে আরও বেশি ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। বিশেষত ইস্টবেঙ্গলের যেরকম আক্রমণ বিভাগ রয়েছে, সেখানে প্রত্যেকটা প্লেয়ার নিজস্ব ছন্দে রয়েছে এবং যে প্লেয়াররা এখনও পর্যন্ত সুযোগ পায়নি তাদের দেখে নেওয়ার সুযোগ রয়েছে কোচের সামনে। কারণ ইস্টবেঙ্গল অলরেডি পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে গেছে। তো গুরুত্বপূর্ণ ম্যাচে যেন কোনো প্লেয়ার কার্ড সমস্যার কারণে না খেলতে পারে, সেই ব্যাপারটাও কিন্তু কোচকে মাথায় রাখতে হবে। বেশ কিছু প্লেয়ার তারা কিন্তু অলরেডি একটা করে কার্ড দেখে রয়েছে। তো এই ম্যাচে যদি সেই প্লেয়ার আবার কার্ড দেখে, পরবর্তী ম্যাচগুলো সে মিস করবে, যেটা কিন্তু নকআউট ম্যাচ হবে। তো নকআউট ম্যাচে কোচ চাইবে সমস্ত পূর্ণ শক্তির দলকে যেন পাওয়া যায়। তো সেক্ষেত্রে ওই কার্ড সমস্যার কারণে বেশ কিছু প্লেয়ারকে হয়তো এই ম্যাচের জন্য ব্যবহার করা হবে না। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের দলের দিকে তাকাই, ইস্টবেঙ্গলের এমন একটা দল এবছরে গঠন করেছে যেখানে তাদের প্লেয়িং 11 তো রীতিমতন ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়িং 11 তৈরি করার মতন দল, কিন্তু তাদের বেঞ্চেও এত সুন্দর শক্তি রয়েছে, বেঞ্চ দিয়েও কিন্তু আরও একটা প্লেয়িং 11 বানিয়ে দেওয়া সম্ভব রয়েছে। তো সেক্ষেত্রে এই ম্যাচের জন্য ইস্টবেঙ্গল বেশ কিছু নতুন পরিকল্পনা অস্কার অবশ্যই করবে। বিশেষত ইস্টবেঙ্গলকে একটা নতুন ফরমেশানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা দুটো ম্যাচে দেখলাম ইস্টবেঙ্গল মূলত 4-3-3 ফরমেশানে খেলেছে, কিন্তু এই ম্যাচটা যেহেতু খুব একটা চাপের ম্যাচ নয়, অলরেডি কোয়ালিফাই করে গেছে। তো কোচ সেক্ষেত্রে যদি মনে করে 3-5-2 এই ফরমেশানে দলকে খেলাতে পারে, যেখানে কিন্তু জোড়া স্ট্রাইকারকে একসাথে ব্যবহার করে দেখে নেওয়ার সুযোগ থাকবে যে তাদের দুজনের মধ্যে তালমিল কীরকম হচ্ছে, কোন প্লেয়ারের পজিশন সেন্স কত ভালো, এবং তলা থেকে মিগুয়েলের মতন একজন প্লে মেকার, রাশিদের মতন একজন ডিফেন্সিভ ব্লকার রয়েছে, তাদের দিয়ে একটা পুরোপুরি পরিকল্পনা করা সম্ভব হবে। এবং মাঝ মাঠে যেহেতু 5 জন প্লেয়ার, তারাও কতটা অ্যাটাকে সাহায্য করছে, প্রয়োজনে কতটা ডিফেন্সে নেমে সাহায্য করছে,
এসেছে সেটাও একটা দেখার ব্যাপার থাকবে। আর ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু আর যাই হোক ফিজিক্যালি কিন্তু যথেষ্ট স্ট্রং একটা দল। তো সেক্ষেত্রে বেশ কিছু প্লেয়ারদের দিয়ে কিন্তু ফিজিক্যাল ব্যাটেলেও কোচ যেতে চাইবে, যে তারা ফিজিক্যাল ম্যাচ যেগুলো হবে, বেশ কিছু ম্যাচ তো ফিজিক্যাল ম্যাচ থাকবেই পরবর্তী সময়, সেই ম্যাচে কোন প্লেয়ার ঠিকঠাক সুটেবল হয় এবং বেশ কিছু প্লেয়ার যারা বেঞ্চে রয়েছে তাদের প্রথম থেকে খেলিয়ে দেওয়ার চিন্তাভাবনা থাকবে, যাতে তাদেরও প্রপার একটা গেম টাইম দিয়ে প্রস্তুত রাখা যায়। পরবর্তী সময় যে কোনো প্লেয়ারের কাট সমস্যা, ইনজুরি সমস্যা হতেই পারে, সেই জায়গাতে যেন অন্য প্লেয়ারটা এসে সেই জায়গায় মানিয়ে নিতে পারে। তো সেই পরিকল্পনা কোচের কিন্তু থাকবে। তো ওভারঅল দেখতে গেলে এই ম্যাচটা কিন্তু অন্যতম একটা স্ট্র্যাটেজি তৈরি করার ম্যাচ। পরবর্তী রাউন্ডে ইস্টবেঙ্গল চলে গেছে যেহেতু, তো সেক্ষেত্রে খুব একটা তো চিন্তা করার কারণ নেই। তবু ইস্টবেঙ্গল যেটা চাইবে যে গ্রুপ চ্যাম্পিয়ন একদম 3টে ম্যাচই জিতে তারা পরবর্তী রাউন্ডে যেতে চাইবে এবং সেই জন্যই কিন্তু তারা বেশ কিছু ফরমেশান, যেটা আমি বললাম যে তারা ইউজ করতে পারে। সেক্ষেত্রে যদি কোচ মনে করে যে আমি 3 ডিফেন্সে গিয়ে মাঝমাঠে 5 জন প্লেয়ার এবং অ্যাটাকিংয়ে 2 জন স্ট্রাইকারকে একসাথে খেলাবো, তো সেক্ষেত্রে জোড়া স্ট্রাইকার হিসাবে আমরা হামিদের সঙ্গে ডিমিকে একসঙ্গে দেখতে পাবো। তো সেক্ষেত্রে ডিফেন্স লাইন ইস্টবেঙ্গলের কিছুটা হবে লালচংনুঙ্গা, আনোয়ার আলী এবং রায়না, তারা ডিফেন্স সামলাবে। গোলের তলায় গিল শুরু করবে এবং সেই জায়গাতে যদি দেবজিৎকেও শুরু করানো হয় তাহলে কিছু বলার থাকবে না। এবং এটাও মাথায় রাখতে হবে গিলের অলরেডি একটা ইয়েলো কার্ড রয়েছে, তো গিল যদি আবার ইয়েলো কার্ড পেয়ে যায় তো সাসপেন্ড হয়ে যাবে। দরকার নেই দেবজিৎকে খেলিয়ে দেওয়া হোক, গুরুত্বপূর্ণ ম্যাচে গিলকে ব্যবহার করা যাবে, তাতে তার সাসপেন্স কোনোভাবে হবে না। এবং মাঝ মাঠের দিকে তাকালে রাশিদ তো নো ডাউট খেলবে। দুটো ম্যাচে যে পারফরমেন্সটা দিয়েছে, রাশিদকে ব্যবহার তো কোচ করতে চাইবেই। তো রাশিদ তো শুরু করবে, তার সাথে যে প্লেয়ার একদমই সুযোগ পাচ্ছে না সেই জিকসান সিং হেভিওয়েট প্লেয়ারকে কিন্তু মাঝ মাঠে ব্যবহার করানো হবে। জিকসানের কাজ কিছুটা থাকবে একদম ডিফেন্সিভ ওয়ার্ক, রাশিদ সেক্ষেত্রে বক্স টু বক্স মিডফিল্ড খেলতে পারবে। মিগুয়েল ফিগুয়েরা সে কিন্তু একদম ফ্রি রোলে খেলতে পারবে এবং এডমন্ড নেবে যেরকম ছটফট করে, সেই এডমন্ডকেও প্রথম থেকে একটু ব্যবহার করে দেখে নেওয়া, বা নন্দকুমার মহেশের সেই পুরাতন জুটিকেও কোচ একবার ব্যবহার করে দেখে নিতে পারে। এই একটা ফরমেশন কিন্তু কোচ ট্রাই করতে অবশ্যই পারে, কিন্তু কোচ যদি মনে করে আমি একদম পারফেক্ট 4-4-2 ফরমেশনে যাব, বেশ কিছু প্লেয়ারকে সুযোগ দেবো, তো সেক্ষেত্রে কিন্তু যেটা লাইন আপ হতে পারে 4 ডিফেন্সে, সেক্ষেত্রে আমরা সাইড ব্যাকে একদিকে প্রভাত, অপরদিকে রাকিব, সেন্টার ব্যাকে লালচংনুঙ্গার সঙ্গে আনোয়ার আলী, বা সেই জায়গাতে যদি কোচ মনে করে পরবর্তী সময় কেভিন সিভিলেকেও কিন্তু ব্যবহার করতে পারে। কিছু সময় তাকে গেম টাইম দিয়ে অবশ্যই দেখে নিতে হবে, সেকেন্ড হাফটা কেভিন সিভিলেই হয়তো খেলবে। এবং মাঝ মাঠে অবশ্যই মিগুয়েল এবং রাশিদ একসাথে শুরু করবে এবং উইন ব্যাক হিসাবে কিন্তু একদিকে জিকসান, অপরদিকে মহেশ এবং আপফ্রন্টে জোড়া স্ট্রাইকার হামিদের সঙ্গে ডিমি। এটাও কিন্তু 4-4-2-এ ইস্টবেঙ্গল একটা ফরমেশন ইউজ করতে পারে। এছাড়া কোচের কাছে অপশান যেহেতু অনেক রয়েছে, তো আরও যে সমস্ত রামসাঙ্গার মতন প্লেয়ার বা যদি মার্ক জোথানপুইয়ার মতন প্লেয়ার, তাদেরও ব্যবহার করার চিন্তাভাবনা কোচের মধ্যে অবশ্যই থাকবে, যে তাদেরও প্রস্তুত রাখতে হবে। কখন কাকে প্রয়োজন হবে কিছু তো বলা যায় না, সেই জায়গায় কিন্তু দলকে একদম যদি প্রস্তুত রাখা যায় সেটা অবশ্যই ভালো। লাস্ট ম্যাচে সৌভিককেও কিছু সময় গেম টাইম দেওয়া গেছে, বাকি প্রত্যেকটা প্লেয়ার গেম টাইম পেয়েছে। ডেভিডকে কিছু সময় ব্যবহার করে দেখতে হবে, তো ব্যবহার করে দেখলে এই ম্যাচটা কিন্তু একদম ঝালিয়ে নেওয়ার ম্যাচ রয়েছে এবং ওভারঅল ইস্টবেঙ্গলের জন্য কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার এটা সবথেকে বড়, চ্যাম্পিয়ন তো অলরেডি হয়ে গেছে, আরও সুযোগ রয়েছে পুরো 9 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করার এবং পরবর্তী রাউন্ডেই আমরা খুব সম্ভবত ডার্বি দেখব। তার আগে সমস্ত অস্ত্রদের ব্যবহার করে নিতে চাইবে অস্কার। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।